হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ভিডিওটি নেওয়া হয়েছে ইনফো টলক বিডি চ্যানেল থেকে। আর ভিডিওর টাইটেল হচ্ছে মেগা প্রকল্পের সুফলের বছর হচ্ছে 2024। খুলছে যেসব প্রকল্প, ইনফোটলক বিডি, দিস ইজ মেগা প্রজেক্ট ওপেন ইন 2024। বন্ধুরা, ভিডিওর টাইটেল দেখে এটাই মনে হচ্ছে বাংলাদেশের যেসব মেগা প্রকল্প চলছে বা উদ্বোধনের কাছাকাছি, কিছু প্রকল্প গত বছর উদ্বোধন হয়েছে, সেসব মিলিয়েই এই ভিডিওটি। আর এই ভিডিওতে কি কি আছে সেটা অবশ্যই আমরা জানতে পারবো যখন এই ভিডিওটি দেখব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশান দেওয়ার। বন্ধুরা, এই ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আগে ভিডিওটা দেখি, আর আমার ওপিনিয়ন ভিডিওর শেষে অবশ্যই থাকবে। এ যাবৎকালের বাংলাদেশের অবকাঠামো খাতে সবচেয়ে সফল বা যুগান্তকারী বছর ছিল 2023। বিশ্ব অর্থনীতিতে নিজেদের সক্ষমতা ও যোগ্যতার জানান দিয়ে উদ্বোধন হতে থাকে একের পর এক প্রকল্প। দেশের ইতিহাসে সবচেয়ে বড়, ব্যতিক্রম এবং জনবান্ধব সেসব প্রকল্প ঘিরে নতুন দিনের যাত্রা করে বাংলাদেশ। একদিন যা ছিল কল্পনাতীত, কর্ণফুলী নদী দ্বারা বিভক্ত চট্টগ্রামের 2 উপজেলাকে এক সুতোয় গাঁথবে টানেল, তা এখন শুধু সম্ভবই হয়নি, একেবারে আন্তর্জাতিক মান, সীমাহীন সৌন্দর্য আর সংযোগের উন্নত সংস্করণ ঘিরে স্বপ্ন বুনছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মানুষ। মূল শহর থেকে পিছিয়ে থাকা জনপদ এখন বাংলাদেশের সবচেয়ে কার্যকরী অর্থনৈতিক অঞ্চল হওয়ার দুর্দান্ত সম্ভাবনা নিয়ে হাজির। এটি এমন একটি জায়গা যে এখানে এলে আসলে মনে হবে না যে বাংলাদেশের কোনো জায়গায় রয়েছে। একেবারেই বিশ্বমানের, আন্তর্জাতিক মানের একটি অবকাঠামো। জানেন যে বাংলাদেশের প্রথম এই কর্ণফুলী টানেল 2023 সালেই কক্সবাজারে ঘটে গেছে রেল বিপ্লব। দেশের প্রধান পর্যটন নগরীতে যাওয়ার স্বপ্ন পূরণ হতে শুরু করেছে দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত মানুষের। যেসব জেলায় কখনো ট্রেন যায়নি, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কারণে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পৌঁছে গেছে ট্রেন। 2023 সালেই দেশের 64 জেলার মধ্যে 50 জেলায় এখন রেল সংযোগ তৈরি হয়েছে। এখানেই শেষ নয়, আরো অসংখ্য প্রকল্প উদ্বোধন হয়েছে 2023 সালে। উদ্বোধনের অপেক্ষায় আছে আরো অন্তত হাফ ডজন মেগা প্রকল্প। জেনে আসা যাক কোন কোন প্রকল্প খুলছে 2024 সালে।
এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা শতাধিক। দ্বিতীয় অবস্থানে ফ্রান্স, যার আছে ৮০টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জাপানের ৬০, চীনের ৪০ আর রাশিয়ার আছে ২০টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের মাত্র একটি। পাবনার ঈশ্বরদীর রূপপুরে বাংলাদেশের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের দেশে পৌঁছেছে বাংলাদেশ। এই এলিট ক্লাবের সদস্য হওয়া অনেক গৌরবের। শুরুতেই বিভিন্ন দেশের পরিসংখ্যান তুলে ধরার উদ্দেশ্য বিশ্বজুড়েই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে, আর নবায়নযোগ্য জ্বালানির মধ্যে পরমাণু শক্তি হচ্ছে সবচেয়ে টেকসই এবং এই শক্তি ব্যবহার করে বেশি মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করা যায়। যা হোক, ২০২৪ সালের সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাবে বাংলাদেশ। এই বিদ্যুৎ কেন্দ্রের মোট ইউনিট ২টি। এর প্রথম ইউনিট চালু করতে যা যা প্রয়োজন সব প্রস্তুত। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান এসে পৌঁছায় রূপপুরে। এরপর ধাপে ধাপে ইউরেনিয়ামের অনেকগুলো চালান এসেছে। আন্তর্জাতিক সকল বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে যথাযথ উপায়ে ধাপে ধাপে প্রয়োজনীয় সব কাজ শেষ করা হচ্ছে। এখন অপেক্ষা প্রথম ইউনিট চালুর। একইভাবে ২০২৫ সালে দ্বিতীয় ইউনিট চালু হবে। মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে দেশ, যে বিদ্যুৎ দেশের উত্তরাঞ্চলের ১৩ জেলায় নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করা হবে। এক সময় এই পদ্মার বুকে যেখানে ছিল পরিত্যক্ত ঝুড়ু বালুচর, সেখানে এখন গড়ে উঠছে সমৃদ্ধ নগর। একটি প্রকল্প কিভাবে একটি অঞ্চলের চেহারা বদলে দিতে পারে তার উদাহরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সহযোগিতায় ১,০০,০০০ কোটি টাকার বেশি খরচে বাস্তবায়ন হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যমুনা রেল সেতু। ২০২৩ সাল ছিল রেলের জন্য স্বপ্নের এক বছর। এবছর এমন এমন জেলায় রেল সেবা গেছে যেখানে আগে কখনো পৌঁছায়নি। রেল কতটা জনপ্রিয় এই দেশে তার সুস্পষ্ট প্রমাণ মিলেছে রেল ঘিরে মানুষের উন্মাদনা দেখে। তবে অতিরিক্ত ভাড়া নিয়ে সমালোচনাও আছে অনেক। ২০২৪ সালও দেশের রেল অবকাঠামো খাতে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে যমুনার বুক চিরে তরতর করে এগিয়ে যাওয়া বঙ্গবন্ধু রেল সেতু নিয়ে আশায় বুক বাঁধছেন উত্তরবঙ্গের মানুষ। রাজশাহী ও রংপুর বিভাগের কোটি মানুষ যমুনা রেল সেতু ঘিরে স্বপ্ন দেখছেন। জাপানের সহযোগিতায় নির্মিত হচ্ছে যমুনা রেল সেতু। এটি দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ৪.৮ কিলোমিটার রেল সেতুর প্রায় ৭৫ কাজ শেষ। এই রেল সেতুটির মোট ৫০টি পিয়ারের মধ্যে যমুনা নদীর পূর্ব পার টাঙ্গাইল অংশে ২৮টি এবং পশ্চিম পার সিরাজগঞ্জ অংশে ১০টি পিয়ারের কাজ সম্পূর্ণ হয়েছে, আর ৪৯টি স্প্যানের মধ্যে দুপারে বসানো শেষ হয়েছে ২৭টি। ইতোমধ্যে সেতুর স্প্যানে বসানো হয়েছে স্লিপারবিহীন রেল লাইন। বঙ্গবন্ধু রেল সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাশনার প্রযুক্তি। এই প্রযুক্তিতে স্প্যানের উপর সরাসরি বসানো হচ্ছে রেল লাইন। এতে সেতুর উপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচও। ২০২৪ সালের আগস্টের মধ্যে যমুনা রেল সেতু দিয়ে চলবে ট্রেন। রেল সেতুটি নির্মাণ হলে এই সেতু দিয়ে প্রতিদিন অন্তত ৮৮টি ট্রেন চলাচল করবে। এতে উত্তর পশ্চিম ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগে প্রসার ঘটবে। প্রায় ১৭,০০০ কোটি টাকার এই প্রকল্পে ১২,০০০ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে জাইকা। জাপানের হাত ধরে তৈরি হচ্ছে যমুনা রেল সেতু। শাহজালাল থার্ড টার্মিনাল।
সড়ক আর রেল শুধু নয়, আকাশ পথে সক্ষমতার বার্তা দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি একটি খবর নিশ্চয়ই দেখেছেন, দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পেছনে রীতিমতো দৌড়াচ্ছে আমেরিকা ও ফ্রান্সের দুটি উড়োজাহাজ তৈরি প্রতিষ্ঠান। বিমান আরো 10টি উড়োজাহাজ কেনার ঘোষণা দেওয়ার পরেই শুরু হয়েছে দৌড়ঝাঁপ। আপনারা অনেকেই জানেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট উড়োজাহাজ আছে 21টি। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির 16টি উড়োজাহাজ। সম্প্রতি বিমান আরো 10টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানায়। এগুলো ফ্রান্সের এয়ারবাস প্রতিষ্ঠান থেকে নেয়ার কথাও জানিয়েছিল সরকার। বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো যখন ঢাকা সফর করেন, তখনও এ বিষয়ে আলোচনা হয়। কিন্তু আমেরিকা তাদের বাজার দখল রাখতে বোয়িং কোম্পানির উড়োজাহাজ কিনতে নানা রকম প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এজন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। যা হোক, উড়োজাহাজ নিয়ে আকাশপথে যেমন প্রতিযোগিতা হবে, তেমনি উন্নত করতে হবে দেশের বিমানবন্দরগুলোকে, বাড়াতে হবে সেবার মান। সেটি মাথায় রেখেই ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে তৈরি হচ্ছে থার্ড টার্মিনাল। এরই মধ্যে থার্ড টার্মিনালের সফট ওপেনিং হয়ে গেছে, তবে এর বাণিজ্যিক ব্যবহার শুরু হবে 2024 সালের ডিসেম্বরের মধ্যে। 2,56,000 বর্গফুটের সুবিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে থার্ড টার্মিনালের মূল ভবন, যেখানে প্রতিটি ফ্লোর আকারে ও আয়তনে বিপুল। এই টার্মিনাল চালু হওয়া মাত্রই বছরে নতুন করে আরো 1,20,00,000 যাত্রীকে সেবা দিতে পারবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নতুন পুরনো মিলে বছরে 2 কোটি যাত্রী পাবে সেবা। এজন্য দ্বিতীয় রানওয়ে, যা হবে মূলত ডিপেন্ডেবল রানওয়ে, তার নির্মাণ কাজও শুরু হবে নতুন বছরে। জাপানের হাত ধরে 21,000 কোটি টাকা খরচে প্রস্তুত হচ্ছে তৃতীয় টার্মিনাল। ঢাকা যশোর রেল সংযোগ। পদ্মা সেতু এমন এক স্বপ্ন দুয়ার খুলে দিয়েছে যে সম্ভাবনার সবটুকু আলো সেখানে উপস্থিত। এই তো সেদিন গত অক্টোবরে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত উদ্বোধন হলো রেলের নতুন করিডোর। এখানেই শেষ নয়, এবার গন্তব্য ঢাকা থেকে সরাসরি যশোর ও যশোর হয়ে কলকাতা। মূলত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ চালুই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। সেই লক্ষ্যের দিকে একেবারে তীক্ষ্ণ নজর রেখেই এগোচ্ছে সরকার। 2024 সালের জুনের মধ্যে পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর রেলপথ চালুর লক্ষ্য সরকারের। এটি হলে মাত্র 2 ঘন্টারও কম সময়ে ট্রেনে ঢাকা থেকে যশোর যাওয়া যাবে, আর 3 ঘন্টায় যাওয়া যাবে কলকাতা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে মোট খরচ ধরা হয়েছে 39,246 কোটি টাকা। এর মধ্যে ঋণ হিসেবে চীনের অর্থায়ন 21,036 কোটি 69 লাখ টাকা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। জোয়ারের সময় সমুদ্র থেকে উঠে আসা পানিতে টইটুম্বুর এক ছোট্ট ক্যানেল এটি কক্সবাজারের মহেশখালী। আমি সেখানে গিয়েছিলাম। মেগা প্রকল্পে বদলে যাওয়া বাংলাদেশের এক দারুণ উদাহরণ মাতারবাড়ি। জাপানের হাত ধরে তাপবিদ্যুৎ কেন্দ্র আর গভীর সমুদ্র বন্দর নিয়ে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চল হয়ে উঠছে সমুদ্র ঘেঁষা এই জনপদ। গ্রামীণ অর্থনীতিতে যে একটা চাঙ্গা ভাব এসেছে বিশেষ এই মাতারবাড়ি এলাকায়, সেটি কিন্তু আমরা বুঝতে পারছি। এবং এক সময় যে এলাকাটি ছিল শুধুমাত্র সমুদ্র কেন্দ্রিক যে নির্দিষ্ট পেশা সেখানেই সীমাবদ্ধ ছিল, সেখানে কিন্তু এখন বহু বিচিত্র পেশার সুযোগ তৈরি হয়েছে। যা হোক, মাতারবাড়ির 1,600 একরের পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে দেশের বৃহৎ 1,200 মেগাওয়াট ধারণ ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে 600 মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ বাণিজ্যিকভাবে সরবরাহ শুরু হয়েছে, যা গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন।
আগে থেকেই দেশে আমদানি করা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করত 5টি বিদ্যুৎ কেন্দ্র। এর সঙ্গে মাতারবাড়ি যুক্ত হয় সংখ্যাটি 6-এ দাঁড়িয়েছে। এর দ্বিতীয় ইউনিট থেকেও আগামী বছর বিদ্যুৎ পাবে বাংলাদেশের মানুষ। সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই তাপবিদ্যুৎ কেন্দ্র। সরেজমিনে ঘুরে দেখা যায় কেন্দ্রের অভ্যন্তরে 275 মিটার উঁচু চিমনি আছে। আছে 2টি বয়লার। বন্দর থেকে খালাস করা কয়লা সংরক্ষণের জন্য 4টি আলাদা স্টোরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এক একটি স্টোরের ধারণ ক্ষমতা 2 লাখ টন। এরই মধ্যে দ্বিতীয় ইউনিটের কাজ 90 ভাগের মতো শেষ। 2024 সালের এপ্রিলে দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে পুরো কক্সবাজার আলোকিত হবে। পাশাপাশি মহেশখালী সহ কক্সবাজারের পর্যটন, ব্যবসা বাণিজ্যের প্রসার সহ অর্থনৈতিক উন্নয়নের চিত্র বদলে যাবে। পূর্ণ ক্ষমতায় চালাতে বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন 13,000 টন কয়লার প্রয়োজন হতে পারে। বিদ্যুৎ কেন্দ্রে 2 মাসের কয়লা মজুত করার মতো সক্ষমতা তৈরি করা হয়েছে। বড় জাহাজ বন্দরে পৌঁছার জন্য 14.3 কিলোমিটার দীর্ঘ ও 300 মিটার প্রশস্ত চ্যানেল খনন করা হয়েছে, যার গভীরতা 18.5 মিটার। 80,000 টনের কয়লাবাহী জাহাজ এখানকার বন্দরে আসতে পারবে। কয়লা খালাসে সর্বোচ্চ 2 দিন লাগতে পারে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় 51,984 কোটি টাকা। এর মধ্যে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা দিচ্ছে প্রায় 42,000 কোটি টাকা। এই বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজে 1,150 জন বিদেশি নাগরিক সহ 8,000 মানুষ প্রতিদিন কাজ করছে। তবে একটি বিষয়ে একটু সমালোচনা করতে চাই। আমরা দেখেছি এত বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি ও বিদ্যুৎ উৎপাদনে গেলেও সঞ্চালন লাইনগুলো যথাসময়ে তৈরি হয় না। এর আগে শুধু সঞ্চালন লাইন তৈরি না হওয়ার কারণে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সক্ষমতা থাকা সত্ত্বেও 1 বছর পায়রার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়নি। একই অবস্থা মাতারবাড়ির ক্ষেত্রেও। সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় এই কেন্দ্র থেকে চট্টগ্রামে বিদ্যুৎ পাঠানো যাচ্ছে না। মাতারবাড়ি থেকে বিদ্যুৎ আসছে সরাসরি নারায়ণগঞ্জের মেঘনাঘাট উপকেন্দ্রে। ঢাকা অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেশি থাকায় মাতারবাড়ি থেকে বাড়তি বিদ্যুতের চাহিদা এখন নেই, তাই পুরো সক্ষমতায় উৎপাদন করা যাচ্ছে না। আগামী বছরের সেপ্টেম্বরে রূপপুর থেকেও বিদ্যুৎ উৎপাদন হবে, কিন্তু সেখানেও সরেজমিনে ঘুরে দেখেছি সঞ্চালন লাইন নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না। এসব সঞ্চালন লাইন তৈরির দায়িত্ব বিদ্যুৎ মন্ত্রণালয়ের। যা হোক, আগামী বছরের শুরুতেই কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণের কাজ পুরোপুরি শেষ হবে। সমুদ্র ছুঁয়ে নামবে বিমান। যেহেতু কয়েকদিন আগে এই বিষয়ে একটি ভিডিও দিয়েছি, তাই এই প্রকল্প নিয়ে এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না। সব মিলিয়ে আজকের বাংলাদেশ যোগাযোগ আর অবকাঠামো উন্নয়নে পুরো বদলে যাওয়া সমৃদ্ধ বাংলাদেশ। এসব প্রকল্প চালু হলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ও জীবনযাত্রার চালচিত্র আমূল বদলে দেবে। শুধু একটাই অনুরোধ, এসব প্রতিটি অবকাঠামো জনগণের জন্য। এর সামগ্রিক সুফল দেশের মানুষই ভোগ করে। কারণ এক একটি অবকাঠামো ঘিরে ওই এলাকার চিত্র কতটা বদলে যায়, মানুষের মনে কতটা আত্মবিশ্বাস জন্মায়, তা আমি নিজে বিভিন্ন জেলা ও প্রকল্প ঘুরে ঘুরে দেখেছি। কারণ সরকার প্রকল্প বাস্তবায়ন করে, সেখানে বেসরকারি খাত ও বিদেশি বিনিয়োগ আসে, শিল্প কারখানা গড়ে ওঠে, মানুষের কর্মসংস্থান হয়। কিন্তু এইসব অবকাঠামো ধ্বংস করলে বা নষ্ট করলে সরাসরি ওইসব অঞ্চলের মানুষেরই ক্ষতি। ইচ্ছে করে দেশের সম্পদ নষ্ট করা রাষ্ট্রদ্রোহ। দয়া করে কেউ যেন কোনো অবকাঠামো নষ্ট না করে, সেদিকে সবারই নজর রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। আমরা দেখতে পেলাম বাংলাদেশের মেগা প্রকল্পগুলো। কিছু প্রকল্প তো অলরেডি উদ্বোধন হয়ে গেছে 2023 সালে। তার মধ্যে রয়েছে কর্ণফুলী টানেল,
পদ্মা সেতু, পদ্মা রেল সেতু, মেট্রো রেল, কক্সবাজারে রেল প্রকল্প অলরেডি চালু হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের যে একটা বৈচিত্র্য, সেটা কিন্তু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। বাংলাদেশে 2024 সালে কোন কোন প্রকল্পগুলো চালু হবে, উদ্বোধন হবে, সেগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। 1 নম্বরে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বন্ধুরা, এই বাংলাদেশের বন্ধুটি আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স এই সমস্ত দেশে কতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সবগুলো তুলে ধরেছেন। কিন্তু বাংলাদেশে যে প্রতিবেশী রাষ্ট্র ভারতে যে কতগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার উল্লেখ করেনি। ভারতে 7টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। 1969 সালে প্রথম ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয় তারাপুর, মহারাষ্ট্রে। এই এলিট ক্লাবে ভারত তো 1969 সালেই সদস্য হয়, আর বাংলাদেশ 2023-এ। তবে আমার এখানে একটা শঙ্কা রয়েছে, এই পারমাণবিক যে বিদ্যুৎ স্টেশন তৈরি করেছে বাংলাদেশ, তবে বিশ্ব আগামী দিনে এটাও দেখতে পাবে যে বাংলাদেশ এই যে ইউরেনিয়াম সেটা মিসইউজ করতে পারে, পারমাণবিক বোমও তৈরি করতে পারে আগামী দিনে। এটা আমি অনুমান করেই বলছি, আগামী দিনে বাংলাদেশ মিসইউজ করতে পারে, পাকিস্তান যেমন মিসইউজ করেছে ঠিক সেইভাবেই। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে বাংলাদেশ সরকারের খরচ হয়েছে 1 লক্ষ কোটি টাকা। প্রচুর টাকা খরচ করেছে বাংলাদেশ সরকার। যমুনা রেল সেতু, এটাও একটা মেগা প্রকল্প। এই যমুনা রেল সেতু নির্মাণ করছে জাপানের কোম্পানি। 17,000 কোটি টাকা খরচ হচ্ছে এই যমুনা রেল সেতু নির্মাণে। তার মধ্যে 12,000 কোটি টাকা ঋণ দিচ্ছে জাপানের জাইকা কোম্পানি। হজরত শাহজালাল তৃতীয় টার্মিনাল, ঢাকা হজরত শাহজালাল যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, প্রথমে যে 2টি টার্মিনাল ছিল সেই টার্মিনালে সম্পূর্ণভাবে বিমান ওঠানামা করতে পারতো না, যাত্রীর চাপ প্রচুর। সেই জন্য বাংলাদেশ সরকার তৃতীয় টার্মিনাল নির্মাণ করছেন। এখনো নির্মাণাধীন রয়েছে এই টার্মিনালটি। আর এই টার্মিনালটি হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল। এখানে ভিআইপি গ্যালারি থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে। আর এই টার্মিনাল চালু হবে 2024 ডিসেম্বর মাসে। ঢাকা যশোর রেলমার্গ, বাংলাদেশ সরকার এটা নির্মাণ করছে বাংলাদেশের রেল খাতকে অগ্রসর করার জন্য, যাতে বাংলাদেশের জনগণ রেল ফ্যাসিলিটি বেশি পায়। আর সব থেকে মেন মুদ্রা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে যাতে বাংলাদেশের জনগণ যাতায়াত করতে পারে।
আর এই যে রুটটা নির্মাণ হচ্ছে ঢাকা টু যশোর আর যশোর টু কলকাতা, আগামী দিনে আমরা এই রুটে কলকাতা টু ঢাকা রেল চলাচল দেখতে পাবো এবং দুই দেশেরই পাবলিক অনেক লাভবান হবেন এই রুটে রেল চললে। এই রেল রুটটি নির্মাণ করতে বাংলাদেশ সরকারের খরচ হচ্ছে ৩৯,২৪৬ কোটি টাকা। চীন ঋণ দিচ্ছে ২১,০৩৬ কোটি ৬৯ লাখ টাকা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, বন্ধুরা, বাংলাদেশের মাতারবাড়ি যে তাপবিদ্যুৎ নির্মাণ করা হচ্ছে সেটা কয়লার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হবে। আর প্রথম যে গ্রেড, সেই গ্রেড থেকে অলরেডি বিদ্যুৎ বাণিজ্যিকভাবে সার্ভিস দেওয়া হয়েছে। গত বছর নভেম্বর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনাজি উদ্বোধন করেছেন এই মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রটি। বন্ধুরা, আরো আরেকটি মেগা প্রকল্প রয়েছে বাংলাদেশের যে ট্যুরিস্ট ডেস্টিনেশন কক্সবাজার, যেখানে যারা সমুদ্র সৈকত দেখতে বেশি পছন্দ করেন, তো সেখানে বাংলাদেশ সরকার যে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নির্মাণ করছেন, যে রানওয়ে তৈরি হচ্ছে একদম সমুদ্র সুই সুই করে, তার কারণ সমুদ্রের ভিতরে গিয়ে রানওয়ে নির্মাণ করছে বাংলাদেশ সরকার। বন্ধুরা, 2023-এ কক্সবাজারে রেল যাতায়াত শুরু হয়েছে। এই সর্বপ্রথম কক্সবাজারে রেল যাতায়াত শুরু হয়েছে। এর আগে কক্সবাজারে কোনো রেল মার্গ ছিল না। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের মেগা প্রকল্প। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।